13 বছর অন্ধকার কালকুঠুরি, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, প্রতিদিন চাবুকের বাড়ি, অনাহার আর পাথরের দেয়ালের সাথে বেঁচে থাকার নরক যন্ত্রণা একজন মানুষকে কতটা হিংস্র বানাতে পারে। আজকে ভিডিওতে আমরা সাক্ষী হতে চলেছি ইতিহাসের অন্যতম এক মাস্টারপিস মুভি, যেখানে নিজের সবচেয়ে কাছের বন্ধুই তাকে ধোঁকা দিয়ে এই নরকে পাঠিয়েছিল, কিন্তু তারা খুনাক্ষরও টের পায়নি যে জেলের এই অমানসিক কষ্ট তাকে মেরে ফেলার বদলে এক ভয়ঙ্কর মাস্টার মাইন্ডে পরিণত করেছে। ভাই জিম ক্যাপিচেল যখন জেলের দেওয়াল ভেঙে এক অঢেল গুপ্তধন নিয়ে রাজকীয় শাসক হিসেবে ফিরে আসে, তখন বেঈমান বন্ধুদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো, যেখানে একে 100 হয়ে আমাদের হিরো দেখাবে তার আসল ধামাকা। গল্পের শুরু এক নির্জন দ্বীপে অবস্থিত এক ভয়ঙ্কর জেলখানা। আজ এই জেলের ভেতর আনা হচ্ছিল নতুন বন্দীদের, আর তাদের মাঝে একজন ছিল আমাদের প্রধান চরিত্র এডমন্ড। ওয়ার্ডেনের সাথে দেখা হতেই এডমন্ড তাকে কাকতি মিনতি করে উঠল, স্যার দয়া করে আমাকে সাহায্য করুন, আমি কিছুই করিনি, আমাকে এখানে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে পাঠানো হয়েছে। কিন্তু ওয়ার্ডেন শান্ত গলায় এক ভয়ঙ্কর নির্দয় জবাব দিল, আমি জানি যদি তুমি সত্যি কিছু করতে তবে তোমাকে দেশের ভেতরই কোনো জেলে ছুঁড়ে ফেলা হতো। এত দূরে এই নির্জন জেলে শুধুমাত্র তাদেরই আনা হয় যাদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হয়েছে। এই কথা বলেই শুরু হলো ভেদরক মারধর। তারপর ওয়ার্ডেন তাকে বন্দি করে দিল জেলার এক খুটখুটে এক অন্ধকার ঘরে। সেই ঘরের সম্বল বলতে ছিল কেবল একটি কাঠের দরজা আর ছোট্ট একটি জানালা। এই জংধরা দরজাটি বছরে মাত্র একবারই খুলতো। কখন জানেন? যখন ওয়ার্ডেন বিনা কারণেই তাদেরকে নির্মমভাবে পেটাতে ভেতরে আসতো, ঠিক তখন। এভাবেই কাটতে লাগলো সময়। বন্ধ করে একা থাকতে থাকতে এডমন্ড মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ল। সে দেওয়ালে খোদাই করে লিখে রেখেছিল, ঈশ্বর যেন আমাকে ন্যায় বিচার পাইয়ে দেন। কিন্তু ধীরে ধীরে এই নরকতুল্য কারাগার যখন তার জীবনে 12টি বছর কেটে গেল, ঈশ্বরের ওপর থেকে তার বিশ্বাস পুরোপুরি উঠে গেল। তার মনে হতে লাগলো হয়তো গোটা জীবনই তাকে এই 4 দেওয়ালের মাঝেই পচে মরতে হবে। কিন্তু তারপর হঠাৎ করে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। তার ঘরে মেঝের নিচে থেকে অদ্ভুতভাবে ফুলে উঠতে শুরু করলো। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এডমন্ড তো রীতিমতো হুঁশ উড়ে গেল। তার মনে হলো যেন কোনো প্যাতাত্তা মাটির নিচ থেকে উঠে আসছে। কিছুক্ষণ ভয়ে থরথর করে কাঁপতে থাকার পর এডমন্ড অবাক হয়ে দেখল মাটির নিচ থেকে বেরিয়ে আসছে আস্ত একজন মানুষ। এই মানুষটির নাম ছিল অ্যাবে, যে কিনা এখানকার ঠিক নিচের তলায় আরেকজন বন্দী। গত দীর্ঘ 5 বছর ধরে সে একটি সুড়ঙ্গ খুঁড়ছিল, কিন্তু ভাগ্যের চরম নির্মম পরিহাস দেখুন, তার খোঁড়া সে সুড়ঙ্গটি সোজা এসে উঠেছে এডমন্ডের ঘরে। যেন এটা স্মরণ কোনো উপরওয়ালারই কোনো ইশারা। অ্যাবের আগমনে এডমন্ড অবশেষে একজন সঙ্গী পেল, যার সাথে সে অন্তত কথা বলতে পারবে, কারণ দীর্ঘ একাকী বন্দি থেকে সে প্রায় পাগল হতে বসেছিল। এরপর অ্যাবে অত্যন্ত উৎসাহের সাথে এডমন্ডকে তার নিজের ঘরে আমন্ত্রণ জানালো। ওদিকে এডমন্ডও ভীষণ খুশি, কারণ এখন আর তাকে পাথর দিয়ে দেয়ালে দাগ কেটে কেটে একাকী সময় পার করতে হবে না। কিন্তু এডমন্ড যখন সুড়ঙ্গ পার হয়ে অ্যাবের ঘরে পা রাখলো, সেখানকার দৃশ্য দেখে তার চোখ তো ছানা বড়া। অ্যাবের ঘরটি জেলের অন্য সাধারণ বন্দীদের মতো মোটেও ছিল না। সেটা অনেকটা ছিমছাম একটা হোটেল রুমের মতো বলা যেতে পারে। সেখানে তার আরাম করার জন্য রীতিমতো চেয়ার রাখা ছিল, আর তাকের ওপর থরে থরে সাজানো ছিল অসংখ্য বই। অ্যাবে এডমন্ডকে কথা দিল যদি সে তাকে সুড়ঙ্গ খোঁড়ার কাজে সাহায্য করে তবে সে বাকি সময়টা এডমন্ডকে লেখাপড়া শেখাবে। এডমন্ডের কাছে তো এমনিতেও করার মতো কোনো কিছুই ছিল না, তাই সে সাথে সাথেই রাজি হয়ে গেল। এরপর তারা দুজনে মিলে যেই না খোঁড়াখুড়ি কাজ শুরু করতে যাবে, ঠিক তখনই রক্ষীদের ভারী বুটের শব্দ শোনা গেল। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এডমন্ড বিদ্যুতের ব্যাগে নিজের ঘরের দিকে ছুটে গেল আর দ্রুত তার ময়লার ঝুড়িটি প্রস্তুত করে রাখলো, কারণ গার্ডটি তার ফ্লোরেও আসতে চলেছিল। এই ভয়ঙ্কর জেলে ঘরের দরজা দিনে মাত্র 2বার খোলা হতো, একবার ময়লা নিতে আর একবার রাতের খাবার দিতে। এই দুটি সময় ছাড়া সারাদিন তাদের হাতে থাকবে অফুরন্ত সময়, যার মধ্যে তারা ধরা পড়া কোনো রকমের ভয় ছাড়াই নিশ্চিন্তে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যেতে পারবে। এরপর অ্যাবে একটি অভিনব কাজ করলো। সে তার মাথার চুলে একটি ছোট্ট গুচ্ছ কেটে নিল এবং দুটি পাথরের ঘর্ষণে স্ফুলিঙ্গ তৈরি করে সে চুলগুলো জ্বালিয়ে একটি মোমবাতি ধরিয়ে ফেলল। তারপর তারা দুজনে যে কোনোভাবে সেই সরু সুড়ঙ্গের ভেতরে ঢুকে সামনের দিকে খোঁড়া শুরু করলো। সুড়ঙ্গের নিচে জায়গা ছিল খুব সংকীর্ণ, তাই মাটি খোঁড়া মোটেও কোনো সহজ কাজ ছিল না। অ্যাবে হিসাব করে দেখল যদি তারা এই একই গতিতে এগোতে থাকে তবে মাটির বাইরে পৌঁছাতে তাদের আরও অন্তত 3 বছর সময় লাগবে। একদিন কাজ শেষ করে বিশ্রাম নেওয়ার সময় এডমন্ড অ্যাবের একটি বই থেকে জানতে পারল যে অ্যাবে এক সময় অত্যন্ত দক্ষ এবং দুর্ধর্ষ একজন তলোয়ারবাজ সৈনিক ছিল।
এই কথা জানার পর তো এডমন্ড রীতিমতো জেদ করে বসলো। যদি অ্যাবে তাকে তলোয়ার চালানো না শেখায় তবে সে আর সুড়ঙ্গ খোঁড়ার কাজে হাত দেবেই না। কারণ এডমন্ডের জীবনে এখন একটাই মূল লক্ষ্য, যেভাবেই হোক তার শত্রুদের কাছ থেকে চরম প্রতিশোধ নেওয়া। তার জেদ আর প্রতিশোধের আগুন দেখে অ্যাবে রাজি হয়ে গেল এবং এডমন্ডকে লড়াই কৌশলগুলো শেখাতে শুরু করলো। অ্যাবে তাকে বোঝালো একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি হলো তার গতি। অ্যাবে ঘরের ছাদ থেকে চুয়ে পড়া পানি ফোঁটা দিয়ে এডমন্ডকে একটি দারুণ কৌশল শেখানোর কথা ভাবলো। সে ওপর থেকে পড়তে থাকা পানির ধারার নিচ দিয়ে এত দ্রুত নিজের হাতটি সরিয়ে নিল যে তার হাত একটুও ভিজল না। সে এডমন্ডকে বলল, যেই দিন তোমার হাত এই পানির ফোঁটার চাইতে দ্রুত হবে সেই দিনই তুমি একজন সত্যিকার এবং দুর্দর্শ যোদ্ধা হয়ে উঠবে। এরপর অ্যাবে পুনরায় তার সুড়ঙ্গ খোঁড়া কাজে ফিরে গেল আর ওদিকে এডমন্ড চালিয়ে যেতে লাগলো তার কঠোর অনুশীলন। কিছুদিন পর অ্যাবে কাঠের দরজা থেকে তক্তা ভেঙে একটি নকল তলোয়ার তৈরি করলো এবং এডমন্ডকে একজন পেশাদারের মতো তলোয়ার চালানো শেখাতে শুরু করলো। যখন তার তলোয়ারবাজি প্রশিক্ষণ শেষ হতো তখন এডমন্ড মন দিয়ে লেখাপড়া করত। এইভাবেই তারা সারাদিন লেখাপড়া, সুড়ঙ্গ খোঁড়া আর তলোয়ারবাজির কঠোর অনুশীলনের মধ্য দিয়ে কেটে যেত। কয়েক মাস পর এডমন্ডের তলোয়ার চালনা দেখা গেল অভাবনীয় উন্নতি। এখন অ্যাবেও স্পষ্ট বুঝতে পেরেছিল যে এডমন্ড তার চেয়েও একজন শ্রেষ্ঠ তলোয়ারবাজ হয়ে উঠছে। একদিন সন্ধ্যায় কথোপকথনের সময় এডমন্ড জানতে পারল অ্যাবে আগে স্প্যাডা নামের একজন অত্যন্ত ধনী এবং অভিজাত পরিবারের জন্য কাজ করত। তার সেই মালিক অর্জন করেছিল অঢেল ধন সম্পদ, আর এখন সম্রাট নেপোলিয়ন ঠিক সেই বিশাল গুপ্তধনের খোঁজ পেতেই অ্যাবেকে এই কারাগারে বন্দি করে রেখেছেন। এই কথা শুনে এডমন্ডের রক্ত রাগে টকবক করে উঠল, কারণ সে নিজেও নেপোলিয়নের এক জঘন্য প্রতারণার শিকার হয়ে আছে চার দেওয়ালের মাঝে বন্দী। দিনের পর দিন সুড়ঙ্গ খোঁড়াখুড়ি তাদেরকে স্বাধীনতা আরও কাছাকাছি নিয়ে যাচ্ছিল। একদিন তারা সুড়ঙ্গের মাটির মধ্যে গাছের শিকড় দেখতে পেল, যা থেকে অ্যাবে খুব সহজে হিসাব কষে বুঝে গেল যে তারা দুজন বাইরের পৃথিবীর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই কথা জানতে পেরে তাদের দুজনের খুশির যেন আর কোনো ঠিকানায় রইল না। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। শীঘ্রই এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল যা তাদের সমস্ত আনন্দকে ধুলোয় মিশিয়ে দিল। হঠাৎ করেই সুড়ঙ্গটি প্রবলভাবে কাঁপতে শুরু করলো এবং বিকট এক শব্দের সাথে সাথে প্রচুর পাথর আর মাটি হুড়মুড় করে তাদের উপর ধসে পড়ল, আর সে ভয়ঙ্কর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল স্বয়ং অ্যাবে। চরম আতঙ্কিত হয়ে এডমন্ড মুহূর্তের মধ্যে বড় বড় পাথরগুলো সরিয়ে অ্যাবেকে টেনে বের করে আনলো। আসলে সুড়ঙ্গ খোঁড়ার সময় তারা ভুল দিকে চলে গিয়েছিল, যার ফলে উপর থেকে খাবার দেওয়ার একটি ভারী বক্সও খসে পড়েছিল। একটি অত্যন্ত ভারী পাথর অ্যাবের বুকের উপর আছড়ে পড়ায় সে গুরুতরভাবে আহত হয়েছিল। তার ফুসফুসে এতটাই মারাত্মক আঘাত লেগেছিল যে কোনো মুহূর্তেই তার প্রাণ পাখি উড়ে যেতে পারে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একদম ক্ষীণ আর কাঁপা কাঁপা গলায় অ্যাবে এডমন্ডকে জানালো তার ঘরে একটি নির্দিষ্ট পাথরের নিচে একটি বই লুকানো আছে এবং সেই বইটির নিচে আরও মূল্যবান কিছু লুকিয়ে রাখা আছে। এডমন্ড সেখানে ছুটে গেল আর ঠিক সেই কাঙ্ক্ষিত গুপ্তধনের মানচিত্রটাই খুঁজে পেল, যে গুপ্তধনের লোভে নেপোলিয়ন অ্যাবেকে নরকে আটকে রেখেছিল। সে অমূল্য মানচিত্রটি দেখে এডমন্ড বিস্ময়ে একেবারে হতবাক হয়ে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে অ্যাবে তার কাছ থেকে একটি কথা আদায় করে নিল। সে এডমন্ডকে দিয়ে প্রতিজ্ঞা করালো যে এই বিশাল ধন সম্পদ যেন সর্বদা ন্যায়ের পথে এবং ভালো কাজে ব্যবহার করে, আর যে কোনো ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে যতটা সম্ভব দূরে থাকবে। এডমন্ড তার প্রিয় বন্ধুকে সে প্রতিশ্রুতি দিল, আর এই কিছুক্ষণ পরেই অ্যাবে চিরকালের জন্য মৃত্যুর কোলে ঢলে পড়ল। এডমন্ডের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল, কারণ তার মনে হচ্ছিল সে আবারও এই পৃথিবীতে একদম একা হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে রক্ষী খাবার দিতে এলো, আর তা বুঝতে পেরে এডমন্ড দ্রুত দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ল। গার্ড বাইরে থেকে বারবার ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। যখন সে সন্দেহবশত ভেতরে ঢুকে চেক করতে এলো এবং মেঝেতে অ্যাবের মৃতদেহ পড়ে থাকতে দেখলো, তখন সে আতঙ্কে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দিতে ছুটে গেল। এই সুযোগে এডমন্ড বিদ্যুতের ব্যাগে সুড়ঙ্গের মুখটি ঢেকে নিজের ঘরে ফিরে এলো। কিছুক্ষণ পর সে রক্ষী তার কয়েকজন সঙ্গীকে নিয়ে ফিরে এলো এবং অ্যাবের নিথর দেহটিকে একটি বডি ব্যাগে ভেতরে ঢুকে রাখলো। এডমন্ড সুড়ঙ্গের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে তাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। গার্ডরা সেখানে চলে যেতেই এডমন্ড নিস্তব্ধতায় মোড়ানো ঘরে প্রবেশ করলো এবং অ্যাবের মৃতদেহটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মৃতদেহটি দেখতে দেখতে হঠাৎ এডমন্ডের মাথায় এক দুর্দর্শ বুদ্ধি খেলে গেল। সে বডি ব্যাগ খুলে অ্যাবের মৃতদেহটি বের করলো এবং নিজে সেই ব্যাগের ভেতর ঢুকে পড়ে অ্যাবের জায়গা নিয়ে নিল। কিছুক্ষণ পর স্বয়ং ওয়ার্ডেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সে বডি ব্যাগ সরিয়ে ফেলার জন্য সেখানে উপস্থিত হলো। যেহেতু এই জেলখানাটি এক নির্জন দ্বীপে অবস্থিত ছিল, তাই তারা ভাবলো
দেহটিকে সরাসরি সমুদ্রে ছুঁড়ে ফেলাই সবচেয়ে সহজ কাজ হবে। এদিকে ঘটল আরেকটি অদ্ভুত কাণ্ড। একজন গার্ড খাবার নিয়ে এডমন্ডের ঘরে গিয়েছিল, কিন্তু বারবার দরজায় কড়া নাড়া সত্ত্বেও যখন ভেতর থেকে টু শব্দ এলো না, তখন তার মনে চরম সন্দেহ জাগলো। সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতর ঢুকলো, কিন্তু সেখানে এডমন্ডের বদলে সে দেখতে পেল অ্যাবের মৃতদেহ। এই দৃশ্য দেখে গার্ডটি আতঙ্কে চিৎকার করতে করতে ওয়ার্ডেনকে ডাকার জন্য ছুটল। ওদিকে ওয়ার্ডেন খুব দ্রুত ওই লাশটি ফেলার কাজটি শেষ করতে চাইছিল। সেই রাতে সমুদ্রে প্রবল ঝড়ো বাতাস বইছিল, আর সমুদ্রে উত্তাল ঢেউগুলো বড় বড় পাথরের সাথে প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়ছিল। চারপাশে এত ভয়ানক গর্জনের কারণে কোনো কথাই ঠিকমতো শোনা যাচ্ছিল না। ওয়ার্ডেন চেষ্টা করছিল দূর থেকে ছুটে আসা গার্ডের কথাগুলো বোঝার জন্য, কিন্তু ঠিক এই সুযোগটা কাজে লাগালো এডমন্ড। বডি ব্যাগের ভেতর থেকে এডমন্ড হাঁচকা টানে ওয়ার্ডেনের কোমর থেকে চাবির রিংটি ছিনিয়ে নিল। এই আকস্মিক প্রবল ঝটকার কারণে ভারসাম্য হারিয়ে ওয়ার্ডেন ও এডমন্ডের সাথে সোজা উত্তাল সমুদ্রের পানিতে ছিটকে পড়ল। সাগরে হিমশীতল পানিতে পড়তেই এডমন্ড সে চাবিটির সাহায্যে মুহূর্তের মধ্যে নিজের বডি ব্যাগ থেকে মুক্ত করল। তারপর সাঁতরে পানির উপর উঠে সে পেছনে ফিরে সে নিষ্ঠুর ওয়ার্ডেনকে দেখতে পেল। দীর্ঘ 12 বছর পুঞ্জীভূত ক্ষোভ আর রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল তার ভেতর। সে চরম আক্রোশে ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ল এবং অত্যন্ত নির্দয়ভাবে তাকে সমুদ্রের পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করল। এরপর সে আর পেছনে ফিরে তাকালো না। অসীম সমুদ্রের বুকে দূর থেকে দূরে সাঁতার কাটতে শুরু করলো। পরের দিন সকালে যখন এডমন্ডের চোখ খুলল, সে নিজেকে একটি অচেনা দ্বীপে আবিষ্কার করলো। এত বড় সমুদ্র পাড়ি দিয়ে কিভাবে যে সে এই দ্বীপে জীবিত অবস্থায় পৌঁছালো তা সে নিজেও বুঝতে পারছিল না। কিন্তু তার এই মুক্তির আনন্দ বেশিক্ষণ টিকল না। একদল কুখ্যাত জলদস্যু তাকে ঘিরে বসে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছিল। এডমন্ডের মনে হলো এবার হয়তো তার মৃত্যু নিশ্চিত। কিন্তু জলদস্যুদের সর্দার লুইজি তাকে একটি সুযোগ দিল। লুইজি বলল যে সে এডমন্ডকে জীবিত ছেড়ে দেবে, তবে তার একটা শর্ত আছে। শর্তটি হলো এডমন্ডকে তাদেরই দলের এক বিশ্বাসঘাতক সদস্য জাকোপোর সাথে মরণপণ লড়াই করতে হবে, যাকে তারা এমনিতেই জ্যান্ত কবর দেওয়ার পরিকল্পনা করেছিল। সর্দারের নিয়ম ছিল সোজা, যদি জাকোপো লড়াই জিতে যায় তবে সে পুনরায় তাদের দলে যোগ দিতে পারবে, কিন্তু তারা এডমন্ডকে নির্মমভাবে হত্যা করবে। আর যদি এডমন্ড জিতে যায় তবে তারা তাকে সসম্মানে মুক্তি দেবে। দ্রুতই তাদের দুজনের মধ্যে এই বাঁচা মরার রোমাঞ্চকর লড়াই শুরু হলো। জাকোপো তলোয়ার চালানো ছিল অত্যন্ত দ্রুত এবং পারদর্শী, কিন্তু এডমন্ড তার মৃত বন্ধু অ্যাবের কাছ থেকে যে কৌশল শিখেছিল তা ছিল এক কথায় অভাবনীয় এবং অপ্রতিরোধ্য। একের পর এক ভয়ঙ্কর আক্রমণ করেও জাকোপো এডমন্ডের একটি চুলো ছিঁড়তে পারেনি। সুযোগ পাওয়া মাত্রই এডমন্ড বিদ্যুতের গতিতে আঘাত করলো এবং জাকোপোকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিল। কিন্তু জাকোপোকে হত্যা করার বদলে এডমন্ড জলদস্যু সর্দার লুইজির দিকে ফিরে বলল, দেখো, আমরা দুজনেই তোমাদের দলের হয়ে কাজ করব। আমরা খুবই কাজের মানুষ ভাই, বিনা কারণে আমাদের দুজনকে মেরে কি লাভ? তাছাড়া এই যুগে ভালো এবং দক্ষ জলদস্যু খুঁজে পাওয়া কি এত সহজ কাজ? এডমন্ডের লড়াই দক্ষতা এবং তার এই মহানুভবতা দেখে সর্দার লুইজি খুব বেশ খুশি হলো এবং সে হাসি মুখে তাদের দুজনেই প্রাণ ভিক্ষা দিল। পরে জাহাজে বসে আড্ডার ফাঁকে এডমন্ড দস্যু সর্দারে তার জীবনে সে করুণ ও মর্মান্তিক গল্প খুলে বলল। সব শুনে সর্দার এতটাই আবেগ আপ্লুত হলো যে সে এডমন্ডকে তার প্রতিশোধের আগুন নেভানোর জন্য স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিল। এদিকে জাকোপোও ছায়ার মতো এডমন্ডের সঙ্গী হয়ে গেল। যেহেতু এডমন্ড তার জীবন বাঁচিয়েছিল, তাই সে বুকে হাত রেখে প্রতিজ্ঞা করল, আমি আজীবন তোমার একজন বিশ্বস্ত অনুচর হয়েই বেঁচে থাকব। এডমন্ড জাকোপোকে একটি নৌকা ব্যবস্থা করতে বলল, যাতে সে তার কিছু ব্যক্তিগত অসম্পূর্ণ কাজ গুছিয়ে নিতে পারে। গভীর রাতে এডমন্ড সবার চোখ ফাঁকে দিয়ে তার পুরনো মালিকের বাড়িতে গিয়ে উপস্থিত হলো, কিন্তু সেখানে গিয়ে সে দেখল সবকিছু সম্পূর্ণ বদলে গেছে। তার সেই বয়স্ক মালিক তাকে প্রথমে দেখে চিনতে পারল না। সেখানে গিয়ে সে এক বুক ফাটা সংবাদ পেল। সে জানতে পারল তার বিনা দোষে জ্বালা যাওয়ার শোকে পাথর হয়ে তার বৃদ্ধ বাবাও পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। এই মর্মান্তিক খবর এডমন্ডের বুকে বজ্রপাতের মতো আঘাত করলো, কিন্তু তার চাইতেও বড় আঘাতটি তার জন্য অপেক্ষা করছিল। সে জানতে পারল যে তার সে পুরনো এবং ঘনিষ্ঠ বন্ধু মন্টেগি তার বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্র করেছিল এবং তাকে ফাঁসিয়েছিল। আর সবচেয়ে বড় বিশ্বাসঘাতক হলো সেই মন্টেগ তার ভালোবাসার মানুষ, তার ভাগদত্তাকে নিজের করে নিয়েছে। এই নির্মম সত্যগুলো জানার পর এডমন্ডের প্রতিশোধের স্পৃহা আরও বহুগুণ বেড়ে গেল। এরপর এডমন্ড এবং জাকোপো মিলে অ্যাবের দেওয়া সেই মানচিত্র ধরে গুপ্তধনের সন্ধানে সে নির্জন দ্বীপে পাড়ি জমালো। তারা সেই দ্বীপে আনাচে কানাচ প্রতিটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও কোনো গুপ্তধনের সন্ধান পেল না। কিন্তু তারপর হঠাৎ এডমন্ডের মাথায় বুদ্ধি এলো।
তার মনে হলো হয়তো গুপ্তধন পানির নিচে লুকানো আছে। মানচিত্রে দেখানো নির্দিষ্ট জায়গার কাছে একটি গোপন ভূগর্ভস্থ জলাশয় ছিল। এডমন্ড কালবিলম্ব না করেই সে জলাশয়ের গভীরে ডুব দিল। সেখানে পৌঁছাতেই তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। সে দেখল পানির নিচে সারিবদ্ধভাবে রাখা অনেকগুলো পুরনো সিন্দুক। সে যেই না সিন্দুকের ডানা খুলল, তার ভেতর থেকে চোখ ধাঁধালো জলমলে সোনার স্তূপ বেরিয়ে এলো। এই দৃশ্য দেখে জাকোপো তো খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো। তারা দুজনে মিলে যতখানি সম্ভব সোনা নৌকায় বোঝাই করে ফেলল। কিন্তু এই বিশাল গুপ্তধনে পুরোটা নিয়ে যাওয়ার জন্য তো তাদের একটি বিশাল জাহাজের প্রয়োজন। অডেল সম্পদের মালিক হয়েও এডমন্ডের মনে তেমন কোনো আনন্দ ছিল না, বরং তার হৃদয়ে দাউ দাউ করে জ্বলছিল প্রতিশোধের লেলিহান শিখা। সে মনে মনে স্থির করলো এই বিপুল ধন সম্পদ শুধুমাত্র একটি কাজে ব্যবহার করবে, আর তা হলো তার শত্রুদের ধ্বংস করার নিখুঁত রাস্তা তৈরি করা। প্রতিশোধের প্রথম ধাপ হিসেবে এডমন্ড একটি রাজকীয় এবং অত্যন্ত বিলাসবহুল প্রাসাদ কিনে ফেলল। সে নিজেকে ফ্রান্সের এক নতুন রহস্যময় এবং অভিজাত ধনাঢ্য ব্যক্তি হিসেবে সবার সামনে তুলে ধরল। তার পরিচিতি বাড়ানোর জন্য সে আশেপাশের সমস্ত সম্ভ্রান্ত এবং ধনী ব্যক্তিদের তার সে প্রাসাদে এক ঝকঝমকপূর্ণ পার্টিতে আমন্ত্রণ জানালো। খুব অল্প সময়ের মধ্যেই তার দেওয়া রাজকীয় ভোজসভা আর শাহেনশাহী চলচলন তাকে পুরো শহরের আভিজাত মহলে রাতারাতি জনপ্রিয় করে তুলল। শহরের প্রভাবশালী মানুষের এখন এই রহস্যময় রেইডস এডমন্ডের প্রতি ভীষণ কৌতূহলী হয়ে উঠল। কিন্তু আসলে এডমন্ডের এইসব আয়োজনের পেছনে একটাই উদ্দেশ্য ছিল, তার সেই বিশ্বাসঘাতক বন্ধু মন্টেকের দৃষ্টি আকর্ষণ করা। সেই পার্টিতে মন্টেক এসেছিল ঠিকই, কিন্তু সে এডমন্ডের সাথে কোনো কথা না বলেই বেরিয়ে যায়। সেই পার্টিতে এডমন্ডের পুরনো প্রেমিক মার্সিডিজও উপস্থিত ছিল। এডমন্ড মনে মনে এমন এক ভয়ঙ্কর ছক কষল যাতে মন্টেক আর্থিকভাবে সম্পূর্ণ পঙ্গু হয়ে যায় এবং অন্য কোথাও থেকে যেন সে এক আনা করেও ধার করতে না পারে। এরই মাঝে জাকোবাই এডমন্ডকে একটি দারুণ খবর এনে দিল। সে জানালো যে মন্টেকের অ্যালবার্ট নামের একটি ছেলেও আছে। এই খবর পেয়ে এডমন্ড তার জলদস্যু বন্ধুদের এবং এক সুন্দরী রমণীর সাহায্যে নিয়ে একটি নিখুঁত নাটক সাজালো। তারা অ্যালবার্টকে নকলভাবে অপহরণ করলো, যাতে পরবর্তীতে স্বয়ং এডমন্ড গিয়েই একজন মাসিয়া হিসেবে তাকে উদ্ধার করতে পারে। তাদের এই তুখুর পরিকল্পনা একদম নিখুঁতভাবে কাজে লেগে গেল। অ্যালবার্টের মনে হলো, বাহ, এই মহান ব্যক্তিটি তো নিজের জীবন ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। কৃতজ্ঞতায় গদগদ হয়ে অ্যালবার্ট এডমন্ডকে অনুরোধ করলো, কয়েকদিন পরেই আমার জন্মদিন, আপনি দয়া করে আমার জন্মদিন পার্টিতে অবশ্যই আসবেন। এডমন্ড প্রথমে একটু না করার ভান করলো, কিন্তু শেষমেশ রাজি হয়ে গেল। সে জন্মদিনের পার্টিতে অ্যালবার্ট তার বাবা মন্টেকের সাথে তার এই জীবন রক্ষাকারী বন্ধু এডমন্ডের পরিচয় করিয়ে দিল। 13 বছর পর তারা দুজনে একে অপরের মুখোমুখি হয়েছিল। এডমন্ডের চেহারা এখন এতটাই বদলে গিয়েছিল যে মন্টেকও তাকে চিনতে পারেনি, কিন্তু মার্সিডিজ এডমন্ডকে দেখা মাত্রই তার এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। কিন্তু সে বুঝতে পারছিল না যে এই ব্যক্তিটি আসলে কে। কিন্তু কিছুক্ষণ পর যখন এডমন্ড একটি বিশেষ কায়দায় তার চুলে হাত দিচ্ছিল, চুল ঘোরাচ্ছিল, তখন মার্সিডিজ তাকে সাথে সাথে চিনে ফেলল, কারণ এটি এডমন্ডের পুরনো অভ্যাস ছিল। এডমন্ড জানতো যে মন্টেগোর টাকার খুব অভাব এবং টাকার খুব দরকার, তাই সে তার সামনে খুব বাড়িয়ে বাড়িয়ে বলছিল যে, ভাই, আমি একটি বিশেষ জায়গা থেকে অনেক সোনা পেয়েছি, আর কালকে জাহাজে করে আমার 100 কেজি সোনা এখানেই আসবে। আর বিলফুড সাহেব, আপনাকে পুলিশের কাছ থেকে সবকিছু ক্লিয়ার করে নিতে হবে। উইলফুড একজন দুর্নীতিগ্রস্ত ম্যাজিস্ট্রেট ছিলেন, যার এই এলাকায় পুলিশের ওপর পুরো নিয়ন্ত্রণ ছিল। এডমন্ডের কথা শোনার পর উইলফোর্ড মন্টেকের সাথে মিলে একটি পরিকল্পনা করলো, যেখানে তারা এডমন্ডের গুপ্তধন এখানে আসার আগেই লুটে নেবে এবং তারপর সব সোনা তাদের হয়ে যাবে। যেখানে মন্টেকো বলল যে এমন একজন মানুষ আছে যেই কাজে তাদেরকে সাহায্য করতে পারে। আসলে এডমন্ডকে জেলে পাঠানোর পেছনে এই তিনজনের হাত ছিল, আর এডমন্ড এখন জেনে শুনেই তাদের একজোট করেছিল। যাই হোক, পার্টি শেষ হওয়ার পর মার্সিডিজ চুপি চুপি এডমন্ডের ঘোড়াগাড়িতে গিয়ে বসলো। কাতে কাতে সে জানালো যে মন্টেকো তাকে ধোঁকা দিয়েছে। সে বলেছিল যে এডমন্ডের ফাঁসি হয়ে গেছে। এডমন্ডের ভয় ছিল যে মার্সিডিজের কাছে তার সত্য প্রকাশ হয়ে গেলে তার প্রতিশোধের পরিকল্পনা ভেস্তে যেতে পারে, তাই সে মার্সিডিজকে এখনকার মতো তার বাড়ি ফিরে যেতে বলে। এরপর আমরা দেখতে পাই এডমন্ডের সোনার জাহাজটি লুট করা হচ্ছে। এটি সম্পন্ন করার পেছনে মন্টেগো সেই লোকটিরই হাত ছিল, যার কাছ থেকে এডমন্ডের প্রতিশোধ নেওয়ার ছিল। সে ভাবছিল যে কত সহজে চুরিটি হয়ে গেল, কিন্তু তখনই সেখানে পুলিশ এসে তাকে পাকড়াও করলো। সে পালাতে গেলে সামনে এডমন্ড চলে এলো। লোকটি লড়াই করার চেষ্টা করলে এডমন্ড একটি দড়ির ফাঁস তার গলায় ঝুলিয়ে দিল।
মারার আগে এডমন্ড তাকে আসল পরিচয় দিল, যাতে সে মৃত্যুর আগে অন্তত এতটুকু বুঝতে পারে যে কোন জঘন্য পাপের শাস্তিস্বরূপ আজ তার এই করুণ মৃত্যু হচ্ছে। এবার এডমন্ডের পরবর্তী নিশানা ছিল সে দুর্নীতিগ্রস্ত ম্যাজিস্ট্রেট বিলফোর্ড। বহু বছর আগে বিলফোর্ড নেপোলিয়নের এক ষড়যন্ত্রমূলক চিঠির জালে জড়িয়ে এডমন্ডকে ফাঁসিয়েছিল। মজার বিষয় হলো খোদ ম্যাজিস্ট্রেটের বাবাই ছিল নেপোলিয়নের একনিষ্ঠ সমর্থক, কিন্তু নিজের ক্ষমতার গদি টিকে রাখার নোংরা খেলায় মেতে বিলফোর্ড তার নিজের বাবাকে হত্যা করেছিল এবং অত্যন্ত ধূর্ততার সাথেই সে হত্যার সমস্ত দায় এডমন্ডের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জেলের অন্ধকারে কালখুঁটিতে নিক্ষেপ করেছিল। কিন্তু আজ পাশা উল্টে গেছে। এডমন্ড অত্যন্ত সুকৌশলে কথার ছলে ম্যাজিস্ট্রেটের মুখ দিয়েই তার কথায় সে সমস্ত জঘন্য অপরাধের কথা স্বীকার করিয়ে নিল। বিলফোর্ড অহংকারে বসে সবকিছু গড়গড় করে বলে দিল, কারণ সে ভেবেছিল এডমন্ড তো এইসব আর আদালতে প্রমাণ করতে পারবে না। কিন্তু সে খুনাখুনো টের পায়নি যে সে ঘরের ভেতরে আগে থেকে পুলিশ লুকিয়ে রাখা ছিল। তারা বিলফোর্ডের নিজের মুখে বলা সমস্ত স্বীকারোক্তি নিজের কানে শুনে ফেলেছিল এবং সাথে সাথেই তাকে হাতে নাতে গ্রেফতার করে নিয়ে গেল। ওদিকে সর্বনাস্ত মন্টেগো পালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু মার্সিডিজ তার সাথে যেতে অস্বীকার করলো। সাথে সে এও জানালো যে অ্যালবার্ট আসলে এডমন্ড আর মার্সিডিসের ছেলে। এডমন্ডের গ্রেফতারের সময় মার্সিডিস অন্তঃসত্ত্বা ছিল, আর পরিস্থিতি দায় পড়ে সে মন্টেগোকে বিয়ে করেছিল। মন্টেগো রাগে ফেটে পড়ল, কিন্তু তার আর কিছুই করা ছিল না। সে তড়িঘড়ি করে সে পুরনো দুর্গে গিয়ে হাজির হলো, যেখানে তার চুরি করা গুপ্তধনগুলো লুকিয়ে রেখেছিল বলে ভেবেছিল। কিন্তু দুর্গে গিয়ে সিন্দুক খোলার পর তার চোখ চড়ক গাছ। সিন্দুকের ভেতর কোনো সোনা দানাই নেই, তার বদলে বেরিয়ে এলো কেবল রাশি রাশি বালু। আর একদম শেষে ছোট্ট সিন্দুকটিতে শুধু একটি দাবার গুটি রাখা ছিল, যে দাবার গুটিটা একসময় এই মন্টেগ নিজের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এডমন্ডকে উপহার দিয়েছিল। ঠিক সেই মুহূর্তে এক বুক আক্রোশ নিয়ে সেখানে এসে দাঁড়ালো স্বয়ং এডমন্ড। দাবার গুটিটা দেখেই মন্টেগো পরিষ্কার বুঝে গিয়েছিল যে তার সামনে দাঁড়ানো ভয়ঙ্কর লোকটি আসলে কে। রাগে অন্ধ হয়ে মন্টেগ তার তলোয়ার বের করে এডমন্ডের উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু এডমন্ডের সে বিধ্বংসী তলোয়ার চালানোর কাছে সে তো নেহায়েত এক শিশু। এডমন্ড খুব সহজে মন্টেগের হাতের তলোয়ার ছিটকে ফেলে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। জীবনের শ্রেষ্ঠ প্রতিশোধটি নিতে তলোয়ারে চূড়ান্ত কোপ বসাতেই যাবে, ঠিক তখনই সেখানে অ্যালবার্ট ছুটে এলো। সে মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আমি আমার বাবাকে এভাবে চোখের সামনে মরতে দেব না। নিজের ছেলের এই আবেগের সুযোগ নিয়ে অত্যন্ত কাপুরুষের মতো মন্টেগ আড়ালে গিয়ে তার বন্ধুকে তার গুলি ভরতে শুরু করলো। তখনই সেখানে মার্সিডিস এলো আর এডমন্ডকে জানালো যে অ্যালবার্ট তারই ছেলে। এই কথা শুনে এডমন্ড তো অবাক হয়ে গেল। ওদিকে মন্টেগো তার পিস্তল দিয়ে এডমন্ডকে নিশানা করলো, কিন্তু জ্যাকোবো বিদ্যুতের গতিতে একটি ছুরি মারলো, যার ফলে মন্টেগোর গুলিটি মিস হয়ে গেল আর গুলিটি মার্সিডিসে কাঁধে গিয়ে লাগে। এই বিশৃঙ্খলার মাঝে মন্টেগো সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু মন্টেগো তার পিছু নিল। যখন মন্টেগো ঘোড়ায় চড়ে দারুণভাবে আক্রমণ করলো, তখন এডমন্ডের তলোয়ার পড়ে গেল। এখন মন্টেগোকে বিজয় বলে মনে হচ্ছিল, কিন্তু শেষে এডমন্ড কোনো মতে মন্টেগোকে নিচে ফেলে দিয়ে তার উপর মরণঘাতী আঘাত হানলো। মন্টেগোর সাথে সাথেই মারা গেল। তার প্রতিশোধের আগুন নিভে যাওয়ার পর এডমন্ড তার স্ত্রী মার্সিডিস আর তার ছেলে অ্যালবার্টকে নিয়ে সেই জেলায় গেল যেখানে সে 13 বছর কাটিয়েছিল। সেখানে তার গুরু অ্যাবের কথা মনে পড়ল। সে অ্যাবের কথা চিন্তা করতে করতে মাথা নত করলো। এরপর সে পুরো এলাকাটি নিজেই কিনে নিল, যাতে আর কাউকে তেমন কোনো পরিস্থিতির শিকার না হতে হয় যেমনটা তাকে হতে হয়েছিল। তার জীবনে একমাত্র লক্ষ্য প্রতিশোধের সে লেলিহানের আগুন অবশেষে শান্ত হলো। সে তার বিপুল ধন সম্পদ মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে তার মতো এতটা ভয়ঙ্কর অবিচার ও কষ্ট এই পৃথিবীতে আর কাউকে কখনো সহ্য করতে না হয়। আর এভাবেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা